পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ যখন যেখানে উঁচু জমি পেয়েছে ঠিক সেই জায়গাটায় তারা বাড়ি তৈরি করেছে। এই তলাটায় জল থাকে আর তার উপরে আপনারা থাকেন। হ্যাঁ, তলায় সাপ আসার উপর আমরা ঘুমিয়ে আছি। সাপও কিছু বলছে না, আমরা কিছু বলছি না। আমরা পালাই না, আমাদের বাবারাও পালাইতো, এখানেই থাকতো, জলের উপরেই বাস করতেন। বা কোনো একটা কারণবশত আর স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, তো তিনি এখন এই দুর্গম চরে একাই থাকেন। সাপটা ওকে আক্রমণ করে দিল, তো পারলে নাহলে মরে, বেশিরভাগ মরে। চৌকি আছে, মাচান আছে, থাকি চালের উপর থাকি, কি করবো আমরা চরের মানুষ। নদীর নাম পদ্মা। এপার বাংলা ও ওপার বাংলার দুই ভূখণ্ডকে দুপাশে রেখে আপন বেগে বয়ে চলেছে মূল স্রোতধারা। কোথাও আবার এই মূল স্রোতধারা থেকে একটা শাখা বেরিয়ে ভারতবর্ষের বেশ খানিকটা অঞ্চল জুড়ে প্রবাহিত হয়ে আবার গিয়ে মিশেছে মূল স্রোতধারায়। ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চারিদিক নদী দিয়ে বেষ্টিত এই অঞ্চলটার নাম নির্মলচর। নির্মলচরের এই দুর্গম পথে মানুষের সংগ্রামী জীবন আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আজ আপনাদেরকে নিয়ে যাব সেই নির্মলচরের গ্রামীণ জনপদে, আর তুলে ধরার চেষ্টা করব তাদের রোজগার, সুখ, দুঃখ সব কিছু মিলেমিশে তাদের সেই সংগ্রামী জীবন। বন্ধুরা, আমরা এই চরের এলাকায় পৌঁছে গেছি এবং এই এরিয়াটি দেখুন, যে পুরো বাড়িগুলো, প্রত্যেকটা বাড়ি কিন্তু তাদের টাটি খড়ির বেড়া দিয়ে তৈরি, এবং এই এলাকার মানুষগুলো খুব কষ্টের সঙ্গে তারা সারাটা জীবন তারা কাটায়। এবং বর্ষার সময় যেমন তাদের এই পুরো এরিয়াটা, এই যে সামনের মাঠটা দেখছেন, এই পুরো এরিয়াটা যেমন বর্ষাকালে ডুবে যায়, ঠিক তেমনই এখন শুকনো মরশুমে ফসলের পাশাপাশি প্রতিটা জিনিসই তাদের বেশ কষ্টের মধ্যে দিয়ে কাটে। তো চলুন আমরা পুরো গ্রামটা, আমি তো ঘুরে দেখবই, আপনাদেরকেও ঘুরে দেখাবো সেই গ্রামটাকে। গ্রামের এই নির্মল সবুজ বনাঞ্চলের মাঝে এক ফালি মেঠো রাস্তা আমাকে কিন্তু বরাবরই মুগ্ধ করে। এই নির্মলচরের মানুষের কিন্তু এই মেঠো পথে একমাত্র ভরসা পাড়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়ার জন্য। এই গ্রামটার নাম কি? গিরিমন্ডল পাড়া, মানে থানা রানীতলা থানা। এটা 8 অঞ্চলে আবার চলে যাবে লগনগোলা, এই টিকলিচর, এই নদীর ধার দিয়ে চলে গেলে আখরিগঞ্জ দিয়ে উঠা হবে শিবনগর, হাসনপুর, একবারে সোজা একবার চলে যাবে পুরোটা। বর্ষায় যখন জল হয়ে যায় তখন জলটা এখানে কতদূর আসে? এই বন্যা হয়েছিল, দেখেন এই লাশ পালাঙ্গা দেখছেন না, এই পরিমাণে জল হয়েছিল অনেকদিন আগে। এইটাই জেগেছিল, এইটাই জেগেছিল, 4 বানার জায়গায় এটা ডুবে গেছিল। ডুবার পরে এই পরিমাণ করে মাটি তুলেছি। যার বন্যা নাই। আচ্ছা আচ্ছা, যদি আসে এখন এইটাই জল উঠে না। হ্যাঁ, এগুলা মানে ঠিক আছে, নৌকাতেই আপনাদেরকে বর্ষাকালে নৌকা, এই এরিয়াটা পুরো পানিতে। এই যে ঘাটের নৌকা আছে, বনমালী ঘাট, ওই নৌকা ওরা আছে পাঁচা দিই। আচ্ছা, আবার হয়তো যারা আখরিগঞ্জ যায়, হাট টাটের তাহলে ভর্তি হয়ে যায়, ওরই নৌকা আছে, আরো কাহারি আছে, এরকম নাই, এরকম শুকনা মরুভূমি যায়। আর এই যে যা অবস্থা, দিনের যা অবস্থা, এটা যা দেখছি সব পুড়ে মরে গেল। ফসলগুলো সব দেখলাম তো রাস্তায়, ফসল একদম শুকিয়ে বৃষ্টি নাই। নির্মলচরে ছোট বড় মিলে 3-4টে পাড়া আছে। আজকে আমরা যে পাড়াটায় ঘুরছি তার নাম একটু আগে আপনারা শুনলেন, গিরিমন্ডল পাড়া। আপনার বাড়ি নাকি? দেখি ছাগলের ঘর, ওটা মন্দির হচ্ছে। এটা তুলসী গাছ না?
যেতে বাজার করতে আপনার টেকপড়া যেতে হবে, খড়িগুনা টেকপড়া, আর না হলে দিকে একবারে শেখপড়া। শেখপাড়া অনেকটা দূর। অনেকটা দূর, কষ্ট করে যেতেই হয়। রাত্রিবেলা হয়তো একটু অসুস্থ হলো, তো হসপিটাল তো রানীনগর। রানীনগর রানীনগর যেতে যেতে তো রোগী অনেকটা অসুস্থ বেড়ে আরো যাবে। অসুস্থ বেড়ে যাবে। সেটাই তো বলছেন, এত কষ্ট করে বর্ষাকালে তো জল ভেঙে একদম নৌকা টৌকা নিয়ে যাওয়া তখন তো ধরেন মানুষের খুবই বিপদ, খুবই বিপদ, এটা বলছি। তখন তো খুবই বিপদ। এই গরুগুলো আপনাদের নাকি? হ্যাঁ, এটা একটা কটা গরু আছে? চরের এই সহজ সরল মানুষগুলো আমাদেরকে বসার জায়গা করে দিলেন। যেহেতু বাড়িতে যথেষ্ট সংখ্যক চেয়ার নেই, তাই তিনি অত্যন্ত আন্তরিকভাবে তাদের বাড়ির মাটির বারান্দায় বস্তা বিছিয়ে দিলেন আমাদের বসার জন্য। সত্যি কত সুন্দর এই গ্রামীণ জীবন। এই মানুষটিকে দেখুন, তিনি নিজে কিন্তু অসুস্থ। কালকে রাত্রি থেকে ওনার জ্বর হয়েছে। এই নির্মল চরে কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় এই জ্বর গায়ে নিয়েই তিনি সেই দুর্গম পথ পাড়ি দিয়ে নদী পাড়ের বাজার থেকে ওষুধ আনতে গিয়েছিলেন। এতটা পথ পাড়ি দিয়ে তিনি বেশ ক্লান্ত। তো ওষুধ আনতে গেল, জেলি আসলো। কোথায় কোথায় লিখেছিলেন? লাড্ডুর মোড় তো অনেকটা এখান থেকে, শিবপাড়ার কাছেই প্রায়। হ্যাঁ হ্যাঁ, লাড্ডুর মোড় দিয়ে আসলাম। এইদিকে গ্রাম আছে বলছেন, রাস্তা আছে, দেখি ওষুধের দোকান নাই। না, আমার তাই ভাঙন কি এইদিকে ভেঙে যায়? বাড়িতে ভেঙেছে আপনাদের একবার? কতবার ভেঙেছে। ভেঙে একবার লালবাগ চলে গেলাম, লালবাগে বাড়ি করলাম। এখান থেকে লালবাগে গিয়েছিলেন বাড়ি করতে, আবার ঘুরে এসছেন। হ্যাঁ ভাই, এখন জমি যেগুলো আবার উঠে গেল, তখন আমরা এখন বাথান করলাম, করতে করতে গরু বসে ছাগল বসতে গেলে খেয়ে গেল আর যাবাই গেলাম। এই ব্যাপারটা আবাদ করতে এসে আমার থেকে যাবো। যেখানে বসে আছেন এই জায়গাটা তো পানি ওঠে। হ্যাঁ, এখানে একটা মোটর আপনার ঘরের নিচে হয়ে যায়, বেশি জল দিলে পরে। তখন আপনারা ওই যে চৌকি দেখা যাচ্ছে, ওই চৌকিতে উঠে শুয়ে থাকেন। হ্যাঁ। আর চৌকির তলায় তখন পানি থাকে। হ্যাঁ, ওই সময় আসলে মজা দেখতে পারবেন। হ্যাঁ, কেমন কষ্টে আসে নামিলে সাঁতার। হ্যাঁ, এমন অবস্থা হয়ে গেছিল। সে 2-10 দিন 5 দিন হইলো, নেমে গেল, আবার মরে গেল। সেটা করা যায়। 1 মাস মরেও নেই, বাড়িও নেই, দাঁড়িয়ে থেকে এই গেল। কি ছিল? তলায় সাপ ছিল। হ্যাঁ, তলায় সাপ আছে, আর উপর আমরা ঘুমিয়ে আছি। সাপও কিছু বলছে না, আমরা কিছু বলছিলাম। দুজনেই বিপদে আছে। জিনিসটাই এরকম। হ্যাঁ, বন্ধুরা, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, চরেরই একটা বাড়ির ঠিক বাইরেকার অংশ বলতে পারেন। আমার সঙ্গে এসছে শাহিন। শাহিন তো গরমে প্রায় ভালো ধরনের অবস্থা। কি শাহিন, কেমন লাগছে চরে? পুরো গরম কেমন? প্রচন্ড গরম। বারবার মাথায় জল দিতে হচ্ছে। হ্যাঁ, বারবার জল দিতে। এইরকম একটা জায়গায়, ভবন থেকে এইরকম একটা জায়গায় যখন সূর্যের প্রখর রোদ যখন সব কিছুকে শুষ্ক করে দিচ্ছে, ঠিক এইরকম একটা সময়ে এক টুকরো ছায়া পুরো মাঠের মাঝে, কত যে এটা যে কত শান্তির জায়গা, সেটা যদি কেউ না জানেন তো তাকে বলে বোঝানো যাবে না। তো এইরকমই গ্রামের পাশে একটা কাঁঠাল গাছ, পাশে একটা টিউবওয়েল, আর এমন একটা জায়গায় সত্যি মানুষগুলো এত দুঃখ কষ্টের মধ্যেও কিন্তু সুখী, কারণ তাদের মধ্যে আছে প্রকৃতির ছোঁয়া, যেটা আমাদের শহরের মানুষের মধ্যে, সেখান থেকে প্রকৃতি অনেক দূরে। কিন্তু এই মানুষগুলো সেই জন্যই হয়তো এরা ভালো আছে, এত দুঃখের মধ্যেও ভালো আছে। তো সত্যি এখানে আমি এত সুন্দর লাগছে জায়গাটা সত্যি। গাছের ছায়ায় বেঁধে রাখা গবাদি পশু, অবারিত সবুজ মাঠ, ধুলো ওড়ানো সাদা আঁকাবাঁকা মেঠো পথ, সব কিছুই কিন্তু গ্রামের চেনা ছবি। এখানেও কিন্তু সেগুলোই লক্ষ্য করলাম। কি সুন্দর করে সাজানো একটা খড়ের পালা। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, ফসল কেটে নেওয়ার পর, অর্থাৎ ধান কেটে নেওয়ার পর ধানকে যখন আলাদা করা হয়, তারপরে ধানের যে খড় হয় সেটা কিন্তু পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। তো সেই খাবারগুলো যাতে দীর্ঘ সময় পর্যন্ত নষ্ট না হয় বৃষ্টির জলে ভিজে, তাই এই বিশেষ সিস্টেমের সাহায্যে এগুলোকে পালা দেওয়া হয়। মানে সীমান্তের ধারে একদম বর্ডারের কাছে। হ্যাঁ, ওখানেও ভাঙার পরে এটা যাই। এটা যখন বর্ষাতে চারিদিক জলে থই থই করে, ঠিক সেই সময় কিন্তু এই ডিঙির ব্যবহার কিন্তু দেখা যায়।
কারণ তাদের এক পাড়া থেকে আর এক পাড়া, এখানে বিচ্ছিন্ন দ্বীপের মতো একটা পাড়ার সঙ্গে আর একটা পাড়া যুক্ত হয়ে আছে। মাছ দিয়ে যখন জল হয়ে যায় তখন এই ডিঙিই কিন্তু তাদের একমাত্র সম্বল। কোনো জায়গায় উঁচু জমি যেখানে ঘাস আছে ফসলের, সেই ঘাসটা কেটে নিয়ে তারা এই ডিঙিতে করেই কিন্তু বাড়ির পথে আসে। তাই এই ডিঙিটা যেহেতু এখন শুষ্ক মরশুম, তাই ডিঙিটা কিন্তু রাখা আছে বেশ সযত্নে। দেখুন কি সুন্দর করে রাখা আছে। এই ডাইং আছে, ডাইং দিয়ে মানুষ বসবাস আশ্রয় আছে, ঘর ফেলে আছে, পাড়া হয়ে গেল। সেভাবে একটা পাড়া হয়ে গেল। না। এইখান থেকে এদিকে যা আছে পাড়ার সিস্টেম আছে, এদিকে অত পাড়া তখন ছিল না, যা ছিল সব নিচে ওই পার হয়ে চলে গেছে। পঞ্চায়েত জনতা সবই ছিল, ওর ভেঙা ছিঁড়ে চলে গেছে এলাকা ছেড়ে। বন্ধুরা, আমার পাশে এই যে দেখছেন এই ছেলেটি, এ হচ্ছে শুভজিৎ মণ্ডল। এই ভাইটা ক্লাস 7-এ পড়ে। 4টে বোন আর 2টো ভাই, তো 4 বোনের বিয়ে হয়ে গেছে। আর 2টো ভাইয়ের মধ্যে একটা ভাই কোথায় থাকে? কাশ্মীর থাকে, তাই তো? কাশ্মীরে থাকে। সংসারের এই দুরবস্থা দূর করার উদ্দেশ্য নিয়ে সে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। আর এই ভাইটা এখন 7-এ থাকে, পড়াশোনা করে। আর বাবার সঙ্গে কাজে তুমি একটু সাহায্য করো, তাই তো? বাড়িতে ছাগল গরু কটা আছে? ছাগল আছে 12টা। 12টা ছাগল আছে। পুরো দেখাশোনা তুমিই করো? মানে পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে প্রচুর পরিশ্রমও করতে হয় শহরের মানুষকে, তাই তো? যাক, এই ভাইটার সঙ্গে আমি গ্রামটা, পুরো গ্রামটা ভাইটার সঙ্গে একটু ঘুরে দেখবো। বন্ধুরা দেখুন, গ্রামের দিকে যে সমস্ত ছায়াযুক্ত গাছগুলো হয়, যেমন বাঁশঝাড় হয়, তো তার নিচের যে ছায়াটা, সেটা কিন্তু এদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন কি সুন্দর করে বাঁশ গাছের ছায়ায় তাদের গৃহপালিত পশুগুলোকে খাবার দেওয়া হয়েছে এবং তারা মনের আনন্দে তাদের খাবার খাচ্ছে, কেউ ঘুমিয়ে আছে। এই নির্মল চরের এই বাড়িগুলোকে দেখুন, একটা যেন স্তব্ধতা কাজ করছে। গ্রীষ্মের এই প্রচণ্ড দুপুরে সব কিছু যেন খা খা করছে, জনমানবহীন এই নির্মল চর। এমন একটা মনে হচ্ছে যেন নির্মল চর পুরো জনমানবহীন, একদম স্তব্ধ, চুপচাপ, কোনো দিকে কাউকে দেখা যাচ্ছে না। বাড়ি এক ভদ্রলোক এখানে থাকতেন, তো তিনি তার স্ত্রীর সঙ্গে ঝামেলা করে বা কোনো একটা কারণবশত তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। তো তিনি এখন এই দুর্গম চরে একাই থাকেন এবং তার রান্না করার জন্য যে জায়গাটা, এই পাশেই আছে ছোট্ট একটা রান্নাঘর। তিনি নিজে রান্না করেন আর খান। এই জায়গাটা দেখুন একাই। তো উনি এখন কোথায় আছে? বেটে ছেলে থাকে। একাই থাকে। বয়স কত উনি? বয়স্ক মানে ওর বয়স হলে ঝামেলা করে চলে এসেছিল। একাই থাকে। একাই থাকে। বাড়ি কোথায়? ওই ঘাটের ধারে। আচ্ছা আচ্ছা। কি কাজ করেন উনি? বাড়িতে থাকে, একটা মানুষ থাকে, ওই বাড়িতে আছে। এখন এর পাশেই নাকি আর একটা পাড়া আছে, সামনে একটা পাড়া, ওই পাড়াটার উদ্দেশ্যে আমরা এখন যাব। তো ওই প্রচণ্ড রোদের ভেতর দিয়ে হাঁটছি। শাহিন, কেমন লাগছে তোর বেড়াতে? বেড়াতে ভালো লাগছে, নতুন জায়গা, এখানকার মানুষের সঙ্গে কথা বলে তাদের দুঃখ কষ্ট যা কিছু আমাদের সঙ্গে শেয়ার করছে, ভালো লাগছে। এদের কষ্ট কেমন, কি বুঝতে কেমন মনে হচ্ছে? এখানকার মানুষ কেমন আছে? এখানকার মানুষ এখানে থাকা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর কষ্ট বলতে এখানকার রাস্তাঘাট, হসপিটাল ওষুধ টষুধ কোনো ব্যবস্থা এসব নেই। বন্যা আসলে এইখানে 1 মাস 10 দিন 1.5 মাস পড়ে থাকতে হয় জলের মধ্যেই। এটাই কষ্ট। একটা বাড়ি থেকে, এলাকার একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব কিন্তু বেশ খানিকটা দূর। প্রথমে আমরা যে বাড়িটা পেরিয়ে আসলাম, ওই বাড়িটা থেকে আসলাম, তো ঠিক তার পাশাপাশি কিন্তু বাড়িটা না। আর এই বাড়িটার ডিস্টেন্স দেখুন, মানে মিডিলে প্রত্যেকের মানে প্রচুর, যে যেখানে বাড়ি পেয়েছে, যে যেখানে জমি পেয়েছে, বর্ষায় যখন পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ যখন যেখানে উঁচু জমি পেয়েছে, ঠিক সেই জায়গাটায় তারা বাড়ি তৈরি করেছে। আর সেই বাড়িগুলোকে একসঙ্গে একটা পাড়া হয়ে গেছে, ঠিক এই পাড়াটা। তো চলুন আমরা ঘুরে দেখছি। প্রচণ্ড রোদের যে টেম্পারেচার, বন্ধুরা দেখুন, এই প্রচণ্ড গ্রীষ্মের দিনে এমন
বাঁশ গাছের তলায় মাচাঙে যে সুখ, কতটা যে শান্তি, এখানকার যে নিদ্রা, তো সত্যি এত সুন্দর জায়গা কিন্তু অ্যাকচুয়ালি হয় না। এবং আমার খুব ইচ্ছা করছে যে এই মাচাংটা একটু শুয়ে দেখি এবং একটা সময় কাটাই। দেখুন কত সুন্দর চরের বাড়ি, খুব সুন্দর করে ভেঙে গেছে এবং বাঁশ গাছের নিচে বেশ ঠান্ডায়, বাইরে যেমন দারিদ্র কষ্ট, সেই কষ্টকে কি নাম তারা পায়েল মুন্ড বল কোথায় পড়ো? তুমি পড়ো না? কোন স্কুলে পড়ো? বড় স্কুলে। বড় স্কুলে পড়ো? প্রাইমারি স্কুল। বড় স্কুলে পড়ে। কি খাচ্ছ? আম? কোথায় পেলে? ওই পার থেকে আমি লাড্ডুর মোড় গেছি। কাকা ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, এখানে একটু বাতাস আছে। হ্যাঁ, এত সুন্দর একটা বসেন, এক জায়গা দাও না গো। বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আমি বসছি। খুব সুন্দর। চরের আর একটা জিনিস বলি, চর এলাকার মানুষ কিন্তু যেমনই হোক, তাদের আন্তরিকতার সঙ্গে তাদের বেশ আতিথেয়তাটা কিন্তু দেখার মতো। চর এলাকার মানুষগুলো দেখুন, মানে সত্যি সহজ সরল মানুষ, তারা এখানে থাকে। বর্ষায় প্রমত্তা পদ্মা যখন প্লাবিত হয়, তখন এই চর এলাকার মানুষগুলোর বাড়ির ভেতরে পর্যন্ত কিন্তু জল ঢুকে যায়। তখন তারা কিভাবে থাকে সেটা একটু জেনে নেব, চলুন। কি করি, ওই চৌকি আছে, মাচান আছে, থাকি চালের উপর থাকি। কি করবো, আমরা চরের মানুষ। মানে উঠোনে, বাড়ির উঠোনে জল হয়ে যায়, তখন এই চোখের উপর মানে উঁচু জায়গা, সেখানে থাকে। ছেলেপিলাকে হয়তো কোনো জায়গায় পাঠিয়ে দিই, ববি থেকে কোনো আত্মীয় বাড়িতে পাঠিয়ে দেয়। তখন আমরা আবার বর্ষার জল যখন নেমে যায় তখন আবার আসে। রাত্রি মানে যখন মানে এরকম হলো যে রাত্রিবেলায় হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলেন, তখন কি করেন? মরে যায় আবার কিছু। তখন জমা হ্যাঁ, তো এটা হয়তো কোনো যোগাযোগ হলে নিয়ে যেতে পারলো না এই পারলো। দেখা গেল যে রাত্রি যোগে চলতে গিয়া সাপটা পেয়ে ওকে আক্রমণ করে দিল, তো নিয়ে যেতে পারলো নাহলে মরে, বেশিরভাগ মরে। হসপিটাল তো সেই এখান থেকে অনেক হয়েছে। এখানকার হসপিটাল বলতে গেলে লালবাগ, আর রানীনগর, রানীনগর আর করিগুনা হসপিটাল। হরিগুনা হসপিটাল তো সেই হসপিটাল, ওখানে কোনো তো মানে চিকিৎসার ব্যবস্থা, এই সমস্ত নিচু শ্রেণীর মানুষগুলা মানে মরে যাবে এটা আর ভাবনা চিন্তা নাই, কিন্তু খেয়ে পরে এখন কোনো মতো করে জীবন বাঁচানো এটাই। মেয়ে দেখবে। হ্যাঁ, কিছুই নাই, সাইকেলে ঠেলে হ্যাঁ, মারবে। যার সাইকেল আছে নাহলে এই পায়ে হেঁটে লাড্ডুর মোড়ে গিয়েছিল, সকালবেলা গিয়েছিল, এখন এলো হেঁটে পায়ে। দুপুরবেলায় সূর্য যখন মাথার ওপরে অবস্থান করে আর তার প্রখর উত্তাপ এই চর এলাকার উপর ঢালতে থাকে, ঠিক তখনই কিন্তু প্রয়োজন পড়ে একটা ঘন শীতল ছায়ার। তাই তো চর এলাকার প্রায় প্রত্যেক বাড়িতেই লক্ষ্য করলাম তাদের বাড়ি সংলগ্ন এলাকায় বাঁশঝাড় লাগানো রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই প্রচণ্ড উত্তাপ থেকে বাঁচার জন্য তারা কিন্তু এই দুপুরবেলায় বাঁশঝাড়ের নিচে বাচ্চা থেকে বয়স্ক এবং তাদের সহযোগী, তাদের গবাদি পশুগুলোকে নিয়ে একটা সুন্দর কিন্তু বিশ্রামের সময় কিন্তু তারা কাটায়। কেমন লাগে চলে বেড়াতে? ভালো লাগে? তোমরা কি খেলা করো? তোদের রোদ লাগে না? এত রোদ হেঁটে বেড়াচ্ছ, ছুটি কয় পায়ে? দুরন্ত শৈশব, দুরন্ত শৈশব। এদের যতই মানা করবি ততই সেই কাজটা করবে, এটাই নিয়ম। হ্যাঁ, ছোটবেলায় আমরাও তেমনই ছিলাম, এই শৈশব কোনো কিছুই মানে না। ছবির মতো এক একটা গ্রাম, এক একটা পাড়া, এক একটা বাড়ি। ঝামেলা, ওই 3 কাঠা জায়গাতে 3-4টা ভাই সম্ভব হবে। জিয়াগঞ্জে বাড়ি ছিল আমাদের, হ্যাঁ, জিয়াগঞ্জ থেকে এখানে চলে এসেছেন। হ্যাঁ, খুবই ঝামেলা যে তো জিয়াগঞ্জে আর কোথাও মানে জায়গা পেলেন না, চরে জায়গা তো টাকা পয়সা তো লাগবে, সব সময় টাকা পয়সা না থাকলে কি জায়গা লাগা হবে? মানে চরে আসলেন যে জমিটায় কোনো টাকা দিতে হয়নি, এটা বাপের জমি। হ্যাঁ, বাপের জমি, মানে আপনার বাপের ভেটা এটা। হ্যাঁ। তো কেমন আছে, মানে চরে কেমন লাগে থাকতে, কেমন আছে? চরে যখন যেরকম কি ভালো লাগবে, এখানে চর তো চর। চর তো চর, মানে প্রতিটা দিনই কষ্টের,
কষ্ট খাবার টাবার দিক দিয়ে কষ্ট না, এই দিন ভর রাত ভর রেট দেয়, রোদ গরমে এই যে। বর্ষায় ডুবে যায়। হ্যাঁ বর্ষায় ডুবে যায়, সাপ টাপ দেখে ভয় লাগে না। আবার না উঠবো। ছাগল মুরগি সব আপনারই নাকি? এখানকার প্রত্যেকটা বাড়ি প্রায় একই টাইপেরই বলা যায়। উপরে খ্যাড়ের চাল দেওয়া, কোনো কোনো জায়গায় দেখবেন টিনের এরকম আস্তরণ দেখা যায়। আর বাড়িগুলো বেশ সুন্দর দেখুন, মানে মাটির মধ্যে যে কত সুন্দর করে বাড়ি তৈরি করা যায় তার একটা নমুনা কিন্তু এই বাড়িগুলো। এবং মাচাং কোথাও কোথাও চৌকির হিসাবে একটা মাচাং ব্যবহার করা হয়েছে। দেখুন কি সুন্দর, মানুষের জীবন দেখুন কীভাবে ওনারা থাকেন। এটা রান্না হয় এখানে নাকি? বর্ষায় এই উঠোনে জল উঠে না? অনেক বন্ধ হলে উঠে না, বেশি বন্ধ হলে যায়। যখন জল উঠে তখন কি আপনারা এই উঁচু চৌকির উপরে থাকেন? ও মানে মানে এই তলাটায় জল থাকে আর তার উপরে আপনারা থাকেন যতদিন না জল নামে, তখন তো বিরাট কষ্ট লাগে। কষ্ট দেখে এত কষ্ট লাগে না, তাই তো বলছি। কতদিন জায়গা পালে যায় আবার আসে এরকম। ও বর্ষার সময় অনেকে বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যায়। হ্যাঁ আমরা পালাই না, আমাদের বাবারাও পালে তো, এখানেই থাকতো। জলের উপরই বাস করতেন। হ্যাঁ জলের উপরে। আমার বাম দিকে দেখছেন এই যে সোলার সিস্টেমটা বসানো হয়েছে। এই সোলার সিস্টেমটা অ্যাকচুয়ালি কয়েক বছর আগেই করা হয়েছে। এর আগে পুরো চরের কোথাও কিন্তু ইলেকট্রিক এখনো পৌঁছায়নি, যার ফলে এই সরকার থেকে এই উদ্যোগ নিয়ে এই সোলার সিস্টেমটা করে দেওয়া হয়েছে। এবং এখান থেকে প্রায় পাড়ার বেশ কয়েকটা জায়গায়, মানে 3-4টে পাড়ায়, মানে প্রতিটা পাড়াতেই কম বেশি একটা বা দুটো করে সোলার সিস্টেম এই প্যানেলগুলো বসানো হয়েছে। যার ফলে এখান থেকে সারাদিন পরে ইলেকট্রিকটা থাকে, রাত্রি 10টা-11টা পর্যন্ত এরা ইলেকট্রিকটা পায়। তারপর আবার সারা রাত্রি বিনা ইলেকট্রিক তাদেরকে থাকতে হয়। তাদের এই যে কষ্টের লাইফ, তাতে কিছুটা হলেও সুখ এনে দিয়েছে এই সোলার সিস্টেমটা। কারণ সবসময় পান না, কারণ তো কম থাকে, এরকম হয় সবসময় পাওয়া যায় না, রাত্রিবেলায় কম থাকে কারণ। রাত্রির বেলা কম থাকে, ভোর রাত হয় তখন চলে যায়। সিওন আবার কি? কেজি ওয়ান? ছোট অনেক বড়? পড়া বলতে পারো? বন্ধুরা, এই নির্মল চরে একমাত্র একটি প্রাইমারি স্কুল আছে। আপনাদেরকে সেখানে নিয়ে যাব, ঘুরে দেখাবো সেই স্কুল চত্বর। এবং এখান থেকে বেশ কিছুটা দূরে আর একটা পাড়াও রয়েছে, সেই পাড়াটাও আপনাদেরকে ঘুরে দেখাবো পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। তারা তাদের খারাপ জুতো তারা আটতে মারতে